ভাইয়া এক রাতের জন্য 500 টাকা দিবেন, তাহলে আমি আপনার সাথে রাত কাটাতে রাজি আছি। কি? আরে ভাইয়া, এত অবাক হওয়ার কি আছে? আমি তো এক রাতের জন্য আপনার কাছে 500 টাকাই চেয়েছি। আপুর মতো তো আর 1000 টাকা চাই নাই। 8 বছরের একটা মেয়ের মুখ থেকে এই কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না। এই মিতু, তোমাকে এইগুলো কে শিখাইছে বলো তো? ও মা, এগুলো আবার আমাকে কে শিখাবে? আমি তো আপুর ফোনে দেখেছি। আপু যখন ফোনে কথা বলে তখন আমি শুনি। আপু বলে, দেখেন ভাই, এক রাতের জন্য আমাকে 1000 টাকা দিতে হবে, নইলে আপনার সাথে আমি রাত কাটাতে পারবো না। মিতুর মুখের দিকে তাকিয়ে দেখি কি নিষ্পাপ একটা মেয়ে, আর কী সব কথা বলছে। মিতুর কথা শুনে আমি অবাক হয়ে গেছি, কারণ মিতুর বোন সুমাইয়া আমার গার্লফ্রেন্ড। 1 মাসের সম্পর্ক আমাদের। কিছুদিনই হলো ওরা গ্রাম থেকে এসেছে। সুমাইয়া গ্রামের মেয়ে বলে ওকে আমার পছন্দ। ও আমাকে খুব ভালোবাসে আর সম্মানও করে। শুনেছি গ্রাম অঞ্চলের মেয়েদের বুকে নাকি ভালোবাসা বেশি, তাই ওকে প্রথম দেখায় আমি প্রেমে পড়ে যাই। পরে সুমাইয়াকেও রাজি করিয়ে নিই। তবে এখন মিতুর মুখের কথা শুনে আমি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি। যাই হোক, আমার মনে হলো ওকে কেউ এগুলো শিখিয়ে দিয়েছে। মিতু, এগুলো তোমাকে কে শিখাইছে? সত্যি করে বলো তো আমাকে। আমি তোমাকে 2টা চকলেট দিব, সত্যি বললে। ভাইয়া, আমি সত্যি বলছি, আর আমি তো পড়তে পারি। আর যখন আপু ফোন রেখে চলে যায় তখন দেখি মেসেজ লেখা থাকে, এক রাতের জন্য 1000 দিব, চলে আসিও। আর মাঝে মধ্যে আপু কি করে জানেন ভাইয়া? আমি ভয়ে ভয়ে বললাম, কি? সত্যি এখন মিতুর কথা শুনে আমার ভয় হচ্ছে। ও এগুলো না দেখলে তো আর বলতো না, কিন্তু সুমাইয়া এত সহজ সরল একটা মেয়ে, ও কিভাবে এই কাজ করবে বুঝলাম না। ও তো শুধু আমার সাথেই কথা বলে, এমনকি কোথাও যদি যায় আমার কাছ থেকে অনুমতি নিয়েই যায়। ভাইয়া, মাঝে মাঝে আপু কাপড় খুলে উলঙ্গ হয়ে যায়, আর ওর শরীরের পিক তুলে আর একা একা ফোনের দিকে তাকিয়ে হাসে। আমি যখন জিজ্ঞেস করি, আপু তুই কাপড় খুললি কেন? তখন কি বলে জানেন ভাইয়া? বলে এটা একটা গেম। তখন আমি বলি, তাহলে আমিও এই গেমটা খেলি আপু। তখনও আমাকে ধমক দিয়ে বলে, চুপ থাক। আচ্ছা ভাইয়া, চলো না আমিও এই গেম খেলি। আর আপু কিসের জন্য টাকা নেয় ভাইয়া? তুমি আমাকে টাকা দিয়ে আমার সাথে এক রাত কাটালে আমি বুঝতে পারবো আপু কি করে। বিশ্বাস করেন ভাই, মিতুর কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। যাকে এত ভালোবাসি, এমনকি বিয়ে করারও স্বপ্ন দেখছি, সে আমার সাথে। মিতু, আম্মুকে ডাক দাও তো। ভাইয়া, তোমার কি কিছু হয়েছে? এমন দেখাচ্ছে কেন? আন্টি আন্টি, ভাইয়া কি জানি করছে, দেখে যান। আম্মু আর আপু দৌড়ে আমার দিকে আসলো। বাবা, তোর কি হয়েছে? এমন করছিস কেন? আম্মু, আমার মাথা ঘুরছে, একটু পানি দিবে আমার মাথায়? আপু আর আম্মু আমাকে ধরে ওয়াশরুমে নিয়ে মাথায় পানি দিল। এখন ঠিক আছো তো? আপু, একটু ভালো লাগছে। হঠাৎ তোর কি এমন হয়ে গেল রে? আমিও জানি না আম্মু। রুমে এসে কিছুক্ষণ শুয়ে থাকার পর শরীরটা একটু ঠিক হলো। আম্মু, এখন ভালো লাগছে, চলে যাও। আমি কি থাকবো? না আপু, মিতু তোর ভাইকে একটু দেখিস। ভাইয়া, তোমার কি হয়েছে হঠাৎ? এমন করছো কেন? আমি মনে মনে বললাম যে এই কথা শোনার পরে এখনও যে বেঁচে আছি এটাই বেশি। কিন্তু সুমাইয়া কি সত্যি সত্যি এসব কাজ করে? না, আগে আমাকে সব জানতে হবে। এসব তথ্য বের করতেই হবে। গ্রামের সহজ সরল একটা মেয়ে, মাঝে মাঝে লজ্জায় আমার সাথে ভালো করে যে কথাই বলতে পারে না, আবার সে নাকি। না না, আর চিন্তা করতে পারছি না। মিতু শুনো, এগুলো কারো কাছে বলবে না, কেমন? না ভাইয়া, আমি তো শুধু আপনার কাছেই বলেছি। আচ্ছা ভাইয়া, আপু এসব কি করে আমাকে বলবেন? আপনার সাথে তো কথা হয় আপুর। তুমি একটু বড় হও, তারপর বুঝতে পারবে। তবে এগুলো কি হচ্ছে সব আমি খুঁজে বের করে তোমাকে বলবো, কেমন? আচ্ছা ভাইয়া। তবে আপু আমার সাথে মাঝে মাঝে কি করে জানেন ভাইয়া? বলে কান্না করে দিল। এভাবে কান্না করতে নেই, আসো তোমাকে চকলেট কিনে দেই। পরে খাবো, আগে শুনেন। আপুকে দেখি কয়েকদিন পর পর আমাকে ঘুমের মাঝে রেখে জানালা দিয়ে লাফ দেয় আর কোথায় জানি চলে যায়। আবার রাত প্রায় শেষ হয়ে যাবে তখন আমার পাশে এসে শুয়ে পড়ে। আর প্রতিদিন সকালে উঠেই ও গোসল করে, যেখানে ঠান্ডায় কেউ গোসল করতেই পারে না, শীতে জমে যায়, সেখানে ও গোসল করে কিভাবে প্রতিদিন সকালে ভাইয়া? আর আমাকে একা ফেলে চলে যায় রাতে। আমি কিছু ভয়ে বলি না, পরে যদি আপু আমাকে মারে। মিতুকে খুলে নিয়ে দোকানে গেলাম, একটা চকলেট দিলাম আর আমি একটা রং চা নিলাম।
সত্যিই মিথুর কথা শুনে আমার এখন অনেক ভয় হচ্ছে। প্রথম ভালোবাসা আমার, বুকের ভিতরে 5 ইঞ্চি আকারের ঢেউ শুরু হচ্ছে, বুকটা ভিতরে ডুবডুব শুরু হচ্ছে। আমার সাথে কী সব শুরু হতে যাচ্ছে কিছুই তো আমি বুঝলাম না। এই মুহূর্তে সুমাইয়ার ফোন থেকে মেসেজ আসলো। মেসেজে লেখা, বাবু ছাদে আসো, আমি দাঁড়িয়ে আছি। কেন জানি যেতে মন চাইলো না, তাই মিতুকে কোলে নিয়ে বসে আছি। আর একটা কথা বলতেই ভুলে গেছি, সুমাইয়াদের বাসা আর আমাদের বাসা একসাথে, তাই এক ছাদ থেকে আরেক ছাদ দেখা যায়, খুব কাছাকাছি। এমনকি মাঝে মাঝে আমি তো রিস্ক নিয়েও ওদের ছাদে যাই, আর তখন দেখা যায় সুমাইয়ার কান্না। আমি যাতে না আসি তাই কান্না করে, যদি নিচে পড়ে যাই। ভাইয়া, গরম চা খেলে জিভ পুড়ে যায় না? পুড়ে, এজন্য দেখছো না আমি ফু দিয়ে দিয়ে চা খাচ্ছি। আমিও বড় হয়ে একদিন চা খাবো। চা খাওয়ার পর তো ভাত খেতে পারবে না, মুখে ঝাল লাগবে। তাহলে আপনি খান কেন? যুক্তি দিয়ে তো খুব কথা বলতে পারো দেখি। চকলেট আরও নিবে? না, আর নিব না। আপুর জন্য দিবেন না? প্রতিদিন মিতুর কাছে সময়ের জন্য চকলেট দিয়ে দেই। আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, অনেক ভালোবাসতাম ওকে, এখনও বাসি। না, আজকে দিব না, ভাইয়ার কাছে টাকা নেই। মিথ্যা বললাম। আচ্ছা তাহলে চলেন, আমারটা আপুকে দিবনে। না, ওকে চকলেট দেওয়া লাগবে না, চলো তোমাকে দিয়ে আসি সুমাইয়া। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ওর মা দরজা খুলে দিল। ভিতরে আসো বাবা। না আন্টি, আর একদিন। ভাইয়া, আমার না একটু ইচ্ছে ছিল তোমার কোলে করে ছাদে যাব, নিয়ে যাবে? মিতুর বুদ্ধি আছে বলতে হবে, ও মাঝে মাঝে আমাকে প্রেম করতে সাহায্য করে। আমিও মিতুকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। সুমাইয়া তো আমাকে দেখে হা হয়ে গেল। কি ম্যাডাম, মুখ বন্ধ করেন, তুমি এখানে কিভাবে এলে? আজকে তো তোমাকে জড়িয়ে ধরে কিস করবই। ভাইয়া, আমি অন্য পাশে ফিরে আছি, আমি দেখব না। এই দেখো, একদম না, বিয়ের আগে এগুলো ঠিক না। হঠাৎ আমার মিথুর কথা কানে ভেসে আসলো, তাই সুমাইয়ার দিকে আর গেলাম না। চুপটি করে দাঁড়িয়ে সুমাইয়ার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর মায়াবী চেহারা। ধুর, 1 মাসের প্রেমেই এতটা গভীরে আমি আর যাব না। আগে আমাকে জানতে হবে মিতু এসবের সাথে কি সত্যিই জড়িত। সুমাইয়া, আমি যাই, আমার একটু কাজ আছে। মাত্রই না আসলা? না না, আমার একটু কাজ পড়ে গেছে, এখন যেতে হবে। হঠাৎ সুমাইয়ার ফোনে টং করে একটা মেসেজ এলো। ও মেসেজটা দেখে একটা হাসি দিল। মিতু, আমি কি বলেছি মনে আছে তো? সব সময় চুপচাপ থাকবে। ভাইয়া, মনে আছে। আমি নিচে নেমে যাচ্ছি আর চিন্তা করছি। সত্যি বলতে সুমাইয়াকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমার ভালোবাসার কথা বাদ দিলাম। ও একটা গ্রামের মেয়ে হয়ে কী সব করে বেড়াচ্ছে। এটা কি সত্যি নাকি মিথ্যা তা আমাকে ধরতে হবে। ভালোবাসা পাই আর না পাই সেটা নিয়ে কষ্ট থাকবে না। বলবো 1 মাসের ভালোবাসা আর কি। 1-2 বছরের ভালোবাসা যদি হতো তাহলে না একটু কষ্ট হতো, কিন্তু সময়ের পিছনে লুকিয়ে থাকা রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। এই তো আইডিয়া পেয়েছি, আমাকে পতিতা পল্লীতে যেতে হবে। ওখানে গেলে কিছু সন্ধান পাবই, কিন্তু কেউ যদি আমাকে ওখানে দেখতে পারে, হাড্ডি গুড্ডি একটাও থাকবে না শরীরে। যাক, রাতে রেডি হয়ে ভালোভাবে আয়নায় নিজেকে দেখলাম। আগে চিনা যায় নাকি? এই তো ঠিক আছে, কেউ দেখলেও চিনতে পারবে না। আমি আপুকে ডাক দিয়ে বললাম, আপু, এক জায়গায় যাব, আসতে একটু রাত হবে। আম্মুকে 2-5 বুঝিয়ে দিস। তুই সব সময় আমাকে বিপদে ফেলিস কেন বল তো? তুই তো আমার লক্ষ্মী আপু না, বল? আপুর কপালে একটা চুমু দিয়ে বললাম, এখন পারবি? নে, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। আমিও বের হয়ে হাঁটা দিলাম নিষিদ্ধ পল্লীর দিকে। বুকটা কেমন জানি কাঁপছে। ওখানে কখনো যে যাব সেটা আমি আশা করি নাই, কিন্তু দরকারি প্রয়োজন পড়েছে তো যেতেই হবে। পতিতা পল্লীতে গিয়ে দেখি আশেপাশে অনেক মেয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা ছেলে এসে বলল, ভাইয়া আসেন, আগে আপনাকে আমাদের লিডারের সাথে কথা বলতে হবে। চলো। ছেলেটা আমাকে একটা মেয়ের কাছে নিয়ে গেল, কিন্তু মেয়েটা দেখে আমি এত অবাক হয়েছি বলার বাইরে। কারণ মেয়েটা হলো আমার পুরাতন এক্স গার্লফ্রেন্ড রিয়া, যে আমাকে টাকার জন্য আমার মা বাবার সামনে আমাকে অপমান করেছিল। টাকার কারণে আমাকে ছেড়ে চলে গেছিল। চলুন 3 বছর আগের কাহিনী থেকে ঘুরে আসি, নইলে আপনারা বুঝবেন না। সকাল সকাল আমি আর ফাহিম মিলে রহিম মামার দোকানে আড্ডা দিচ্ছি। তো ফাহিম, তোর গার্লফ্রেন্ডের খবর কি? দোয়া করিস সামনে বছরে ওকে আমি বিয়ে করতে চলেছি। সে তো খুব ভালো কথা। আমরা কথা বলছি, কোথা থেকে একটা মেয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। মনে হয় রিক্সা খুঁজছে।
তবে মেয়েটাকে দেখে কেন জানি আমার একটু পছন্দ হয়ে গেল। ওর ঠোঁটের নিচে একটা তিল আছে, সেটা খুব আকর্ষণীয় আমার জন্য। তবে ওকে কি সত্যি সত্যি আমি পছন্দ করে ফেলেছি নাকি? কী রে, তুই ওর দিকে তাকিয়ে কি দেখিস? দেখ তো ফাহিম, মেয়েটা সুন্দর আছে না? মেয়েরা তো সুন্দরই হয়, আর ও সুন্দর হলে আমাদের কি? না মানে আমার ওকে দেখেই পছন্দ হয়ে গেছে। সিঙ্গেল থাকলে এমনই হয়, যাকেই দেখবি তাকেই পছন্দ হয়ে যাবে। এখন এসব বাদ দে, নইলে মেয়েটা সন্দেহ করবে। আর আমার মনে হয় কি জানিস, যদি আমার অনুমান ভুল না হয় তাহলে ওরা এখানে নতুন, নয়তো আগে তো এদের দেখি নাই। কিন্তু ফাহিম, সত্যিই আমার ওকে পছন্দ হয়েছে। চল না কথা বলে দেখি। তুই পাগল হলি নাকি? ওকে যদি আমরা এখন বিরক্ত করি তাহলে বলবে রাস্তার ছেলেদের মতো আমার পিছনে পড়ে আছো কেন? পরে তোর আর আমার মান সম্মান থাকবে? তাহলে কি বলতে চাস? তুই কি আমাকে সাহায্য করবি না? দেখ, অযথা প্যাচাল আমার ভালো লাগে না। আমি কি তোরে বলছি, কিন্তু একটা সময় আছে, যদি সময় ছাড়া যাস মেয়েটা আমাদের ফাউল ভাববে। মেয়েটা একটা রিক্সা নিয়ে চলে গেল। আচ্ছা এখন চল, বাসায় যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এমনিই না, তুই যা, আমি ওকে আবার না দেখে যাব না। প্রথম দেখায় এত পাগল যে হলি, পরে যদি জানতে পারিস মেয়েটার বিয়ে হয়ে গেছে, সে পরে দেখা যাবে। এখন তুই যা, তোর মাথা খারাপ হয়ে গেছে। থাক তুই, আমি গেলাম। একা একা বসে থাকতে থাকতে বিকাল হয়ে গেল। এই তো মেয়েটা একটা রিক্সা দিয়ে দোকানের সামনে নেমে গেল। আমার দিকে একবার তাকিয়ে হেঁটে চলে যাচ্ছে। সামনের বাসায় ঢুকে গেল। ধুর, কিছুই তো বলতে পারলাম না। এইভাবে প্রতিদিন দাঁড়িয়ে থেকে মেয়েটাকে আমি দেখি, কিন্তু কাছে গিয়ে কথা বলবো তাও বলতে পারি না, ভয় হয়। ঝড় বৃষ্টির দিনে বিছানা থেকে উঠতে কার মন চায়? তাও আমি ওকে এক নজর দেখার জন্য রহিম চাচার দোকানে গিয়ে বসে থাকি। এভাবেই 10 দিনের মতো চলে গেল। হঠাৎ একদিন সকালে মেয়েটা আমাকে ডাক দিল, এই যে ছেলে, এই দিকে আসো। আমি ভয়ে ভয়ে মেয়েটার কাছে গেলাম। সামনে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবো। মেয়েটা একটা হাসি দিয়ে হাঁটতে লাগলো। তো তোমার নাম কি? জি, শেখ লাদেন ইসলাম তানজিম। তো এভাবে প্রতিদিন দোকানে বসে থাকো কেন? না মানে এমনি, সত্যি কথা না বললে এখান থেকে চলে যেতে হবে। আসলে আপনাকে একটু দেখার জন্য এখানে প্রতিদিন দাঁড়িয়ে থাকি। আমাকেই কেন, অন্য কোনো মেয়ে নাই? আছে, তবে আপনাকে আমার পছন্দ। সব লজ্জা শরমের মাথা খেয়ে বলেই ফেললাম। আমার নাম জানো তুমি? না তো, নামটাও পর্যন্ত জানো না, আবার আমাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকো। এটা আবার কেমন দেখায় না? প্রিয়জনকে দেখার মাঝে একটা শান্তি মিলে, জানেন? আমার নাম রিয়া। এখন তুমি বাসায় যাও, আর এভাবে দাঁড়িয়ে থাকবে না। দাঁড়িয়ে না থাকলে আপনাকে কিভাবে দেখব? কাছ থেকে দেখলে হবে? একটা হাসি দিয়ে বলল। হবে না মানে দৌড়াবে? পাগল কোথাকার, যাও এখন বাসায়। কালকে সকালে এখানে আসবে, আমি ফ্রি আছি। আর যত সময় পারো দেখে নিও, কেমন? তাহলে পার্কে? রিয়া একটা হাসি দিয়ে চলে গেল। এভাবে রিয়ার সাথে আনন্দের সময় কাটতে কাটতে 2টা বছর চলে গেল। গতকাল আমার মা বাবা ওদের বাসায় গিয়ে বিয়ের কথা জানিয়ে আসছে। ওরা বলছে কয়েকদিন পরে জানাবে। রিয়া সকালে ঘুম থেকে উঠে টেবিলে বসতেই ওর বাবা প্রশ্ন করলো, রিয়া মা, তুই কি সত্যি ওকে পছন্দ করিস? বাবা, অনেক পছন্দ করি, এই জন্যই তো ওকে আমি বিয়ে করতে চাই। বিয়ের পর যদি আমার মেয়েকে আমি রাস্তায় ভিক্ষা করতে দেখতে পাই তাহলে আমার কেমন লাগবে বলতো? কী সব কথা বলছো বাবা? আমি ঠিকই বলেছি। আমি ওদের খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওদের পরিবারের অবস্থা এতটা ভালো না। আর আমি তোর জন্য যার সাথে বিয়ের কথা বলতে চেয়েছিলাম, ছেলেটার টাকা পয়সার অভাব নেই। প্রথম দেখায় তোকে ডায়মন্ডের আংটি গিফট করবে। আরও তোকে কি দিতে পারবে? মারে, আজকাল ছেলেমেয়েরা প্রেম করে ঠিকই, শেষে টাকার কাছে হেরে যায়। তাই বলছি সময় থাকতে আমার কথা শোন। কিন্তু বাবা, আমি যে ওকে ভালোবাসি, এই ভালোবাসা 2 দিন পর থাকতো না। এখন তুই চিন্তা কর, টাকা নাকি ভালোবাসা। আর আমি যে ছেলেটার কথা বলছি দেখতে শুনতে ভালোই আছে, বাকিটা তোর ইচ্ছা। আর শোন, আমি এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি, এই ছেলেটাও আসবে আশা করি, তুই আমাকে হতাশ করবি না। এই বলে রিয়ার বাবা চলে গেল। রিয়া বসে বসে অনেক কিছু চিন্তা করছে, কি করবে ও। আজকে সকালে রেডি হয়ে বাবা মা সহ আমরা সবাই রিয়াদের বাড়িতে গেলাম, কারণ আজকে আমাদের মন বদল হবে, মানে আংটি বদল হবে। রিয়াকে যেই আমি আংটি পরাতে যাব, দাঁড়াও, কি হয়েছে রিয়া? এটা তো দেখে একটা সাধারণ আংটি বলে মনে হচ্ছে। কেন, কি হয়েছে? ধুর, আমি কই ভাবছিলাম ডায়মন্ডের আংটি গিফট করবে আমাকে। আর এটা বলে রিয়া হাসতে লাগলো। দেখো রিয়া, এটা ফাজলামো করার জায়গা না, এসব পরে করিও। বাবা, উনি আসছেন তো?
কিছুক্ষণ পর রিয়ার হাতে একটা ছেলে আংটি পরিয়ে দিল। আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। তুই কি মনে করিস আমি তোর মতো ছেলেকে বিয়ে করব? টাকা পয়সা আছে, কিছু না দিব? ভালোবাসা ঠিক হয়েছিল, আমারও কিন্তু টাকার পাওয়ারে বিয়ের পর তুই আমাকে যে বস্তিতে রাখবি না, এটার কি প্রমাণ আছে তোর কাছে? আমাকে বিয়ে করবে না এটা ঠিক আছে, তাই বলে আমার বাবা মার সামনে আমাকে ডেকে এনে এভাবে অপমান করবে আমি ভাবতেও পারি না। আমার সামনে থেকে চলে যাও। একটা কথা বলি শোনো রিয়া, গরিবের এই আংটির দামেও এই ডায়মন্ডের চেয়ে অনেক বেশি। এই কথাটা একদিন তোমার মনে হবে। আর কি বললে? টাকা? আমি সব সময় একটাই কথা বলি, সময়ে সব কিছু দেখা যাবে। আমি অপেক্ষায় আছি, সময় হোক পরে দেখা যাবে। আজকে আসি। বাবা মাকে নিয়ে ওদের কাছ থেকে চলে গেলাম। আমি ভাবতেও পারি নাই যে রিয়া আমাকে এভাবে অপমান করবে। এই ছিল আমাদের আগের কাহিনী। বর্তমান। রিয়া মাথা নিচু করে টাকা গুনতে গুনতে বলল, তো মিস্টার, আপনার কেমন মেয়ে লাগবে বলেন? সব ধরনের কালেকশান আমাদের কাছে আছে। আমার মুখে মাস্ক পরা, রিয়া দেখলেও আমাকে চিনতে পারবে না। আসছিলাম একটা বিষয়ের খোঁজ নিতে, কিন্তু পুরাতন গার্লফ্রেন্ডকে যে এসে পেয়ে যাব জানতাম না। জি, আমার কাউকে লাগবে না, আমার তো আপনাকে লাগবে। রিয়া টাকা গোনা বাদ দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এই তুই জানিস না আমি এখানকার লিডার, সব আমার হুকুমে চলে, আর আমাকেই তোর লাগবে? এটা আবার কি কথা? আশেপাশে এত এত মেয়ে থাকতে আমার দিকে তোর চোখ পড়লো কেন? ওই দিকে দেখ, অনেক মেয়ে আছে যারা আজকে নতুন এসেছে, তুই চাইলে ওদের নিয়ে যেতে পারিস। আমি বলেছি তো আমার কাউকেই লাগবে না, আমার তো আপনাকেই লাগবে। কি এক জ্বালায় পড়লাম, ছেলেটা তো আমার মাথা খেয়ে ফেলবে। এই তুই এখান থেকে চলে যা, তোর মতো ছেলে লাগবে না, অন্য জায়গায় গিয়ে খোঁজ। 50,000 টাকা দিব 1 ঘন্টার জন্য। এটা বলতেই রিয়া আমার নিচ থেকে উপর পর্যন্ত চেয়ে দেখে। রিয়া কাকে জানি ডাক দিল। একটু পরে একটি মেয়ে এসে বলল, বলেন কি করতে হবে? এখানের একটু খেয়াল রাখবি কেমন? আমি এই ছেলেটার সাথে 1 ঘন্টা সময় কাটিয়ে চলে আসব। কিন্তু রানিমা, আপনি কেন? এখানে তো অনেক মেয়ে আছে, অনেক টাকা দিবে। থাক তুই, এই ছেলে আমার পিছনে আয়। আমি রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। রিয়া আমাকে একটা রুমে নিয়ে গেল। দরজা লাগাতে দেরি হলো না। এর আগেই রিয়ার শরীর থেকে কাপড় খুলে ফেললো। দেখ, যা করবি তাড়াতাড়ি কর, বাইরে অনেকেই আসবে, ও একা এসব সামলাতে পারবে না। আমি আস্তে আস্তে মুখ থেকে মাস্কটা খুলতেই, লাদেন তুই এখানে? এখন তো আমাকে চিনলি, কাপড় পরে নে। আমি এখানে এজন্য আসি নাই। আর চিন্তা করিস না, টাকা দিয়ে দিব। তাহলে তুই এখানে কেন আসলি? এভাবে কাপড় না পরে দাঁড়িয়ে থাকবি? রিয়া শাড়িটা গায়ে দিতে দিতে বলল, আমাকে দেখে তুই খুব খুশি হলি না রে? চল বাইরে গিয়ে কথা বলি, নইলে আবার তোর কাস্টমার বিদায় হয়ে যাবে। চল। রিয়া আবার গিয়ে ওর জায়গায় বসে পড়ল। আমি ওর পাশে বসলাম। তারপর বল, তোর এই অবস্থা কেন? তোর সাথে বেইমানির ফল। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে তোর? মানুষ ধোঁকা দিতে পারে, কিন্তু সময় আমাদের কখনো ধোঁকা দেয় না। তোর প্রতিটা কথা আমার কানে সব সময় বেজে ওঠে। আচ্ছা এখন বল, কিভাবে কি হলো? আর তুই তো আমার ভালোবাসা ছেড়ে টাকার হাত ধরেছিলি, কিন্তু আজকে তোর এই অবস্থা হলো কেন কিছুই বুঝলাম না। তোর হাত ছেড়ে সেই দিন খুব বড় ভুল করেছিলাম আমি। বাবা আমাকে যার সাথে বিয়ে দিয়েছিল ও একটা লম্পট। বাসরাতে ও সহ ওর বন্ধুরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। ও যে এতটা খারাপ হবে আমি জানতাম না। আমি ভয়ে বাবাকেও এই কথা কোনো দিন বলি নাই। কিন্তু 1 বছর খুব কষ্ট করে কাটানোর পর ও আমাকে এই পতিতা পল্লীতে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি এখানে। তোর বাবা জানে না তোর কথা? সেই দিন আসছিল আমাকে আবার নিয়ে যেতে, ইচ্ছে মতো বকা দিয়েছি বাবাকে। আজকে ওনার কথা শোনার কারণে আমার এই অবস্থা। যদি তোর হাত ধরে তোরে বিয়ে করতাম তাহলে হয়তো খুব সুখে থাকতাম। একটা কথা কি জানিস, গরিবরা যদি তার বউকে বস্তিতেও রাখে তাহলেও তাদের ভালোবাসা কখনো কমে যায় না, বুঝলি? সময় থাকতে বুঝি নাই, এখন বুঝে কি হবে? তুই এখনকার লিডার হলি কিভাবে? আমি এখানে এসে খুব ভেঙে পড়ি, কিন্তু যিনি আমার পুরাতন লিডার ছিল তিনি আমাকে খুব করে বুঝাতেন। তারপর থেকে আর কি, নতুন জীবনে শুরু। আর উনি মারা যাবার আগে আমাকে সব দায়িত্ব দিয়ে যান, আর এখন সব আমার কথা মতো পরিচালনা হয়। এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় তুই বল? শুধু সময়ের সাথে সব মানিয়ে নিছি। তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম জানিস, স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। এখান থেকে যাবি যদি আমি নিয়ে যাই? না রে, এখান থেকে আমার বের হওয়া জীবনেও সম্ভব না। আমি গেলেও ওরা কেউ এটা চালাতে পারবে না।
আমার কথা বাদ দে, তুই বল বিয়ে করেছিস? না রে, সে আরও পর। আচ্ছা, এখানে সুমাইয়া নামে কেউ আছে তোদের এখানে? আছে একটি মেয়ে, কিন্তু ওকে দিয়ে তোর কি দরকার? খুব একটা বিপদে পড়ে গেছি রে, জানিস? কি হয়েছে আমাকে বল তো। আমি এক এক করে রিয়াকে সব বললাম। তার মানে তুই বাচ্চাটার সব কথা বিশ্বাস করে ফেললি? আর এই সুমাইয়া এখানে 2 বছর ধরে কাজ করে, বুঝলি? ও শেট, অনেক সময় হয়ে গেছে রে, আমাকে যেতে হবে, নইলে শরীরের আর হাড্ডি গুড্ডি থাকবে না। আসি রে। তোর ফোন নাম্বারটা কি পেতে পারি? তুই রিয়াকে ফোন নাম্বার দিয়ে চলে আসলাম। তবে আমি গোপনে অনেক খুঁজেছি সুমাইয়ার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য, কিন্তু কিছুই খুঁজে বের করতে পারলাম না। তবে এখন আর আগের মতো সুমাইয়ার সাথে কথা বলি না। কেমন জানি একটা সন্দেহ লাগে আমার। আজকে হঠাৎ করে মিতু আমার কাছে আসলো। আরে মিতু, তুমি? আজকে আপনার খবর আছে, আমার সাথে চলেন। কোথায়? আসতে বলছি না? চলো। মিতু আমাকে টেনে ওদের ছাদে নিয়ে গেল। এক কোণায় সুমাইয়া দাঁড়িয়ে আছে, তবে চুপটি করে, কোনো কথা বলছে না। ভাইয়া, একটা কথা বলবো? বলো। ভালোবাসার মাঝে কখনো যদি অবিশ্বাস শব্দটা আসে, তাহলে সব জীবনকে তছনছ করে দেয়। ওরে বাবা, খুব তো পাকা পাকা কথা বলতে পারো দেখছি। আর একটা কথা কি জানেন, আমি কিন্তু স্কুলে অভিনয়ে প্রথম হয়েছি। বলতে পারেন আমাকে অভিনয়ে আমি সেরা। তোমার বোনের কি হয়েছে? এভাবে চুপ করে আছে কেন? আপনাকে মারতে তো এখন আমার ইচ্ছা করছে। সেদিন আমি আপনাকে সব মিথ্যা বলেছি। আপু আমাকে এগুলো বলতে বলেছে, আর আপনি সব বিশ্বাস করে নিলেন। আচ্ছা আপু, আমি এখন যাই, তোমাদের হিসাব তোমরাই মিটাও। এই বলে মিতু চলে গেল। ছোট্ট একটা মেয়ের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে, সেটা আমার জানা ছিল না। সুমাইয়াকে আমি কত খারাপ মনে করেছিলাম। কিন্তু ছি ছি, সুমাইয়া কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বলল, শেষ পর্যন্ত আপনিও আমাকে অবিশ্বাস করলেন। আসলে দেখো সুমাইয়া, মিতু আমাকে যেভাবে বলছিল আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। তো আর কি বলতো ও? আমি পাশের বাসার ছেলের সাথে প্রেম করি, শুনলে আপনি বিশ্বাস করতেন? আমি ফোনে ছেলেদের সাথে প্রেম করি, শুনলে কি আপনি বিশ্বাস করতেন? আপনি জানেন না আমি আপনার অনুমতি ছাড়া কোথাও যাই না পর্যন্ত? আপনার সাথে কথা বলা ছাড়া আর কারো সাথে কথা বলি না। যেখানে আমি আপনার অনুমতি ছাড়া কোথাও যেতে পারি না, সেখানে ওই রাতে মিতুকে একা একা রেখে আমি জানালা থেকে লাফ দিব কিভাবে? আপনার বিশ্বাস হলো এটা? হ্যাঁ, আমি মিতুকে এসব বলতে বলেছি আপনাকে। আর এই কথায় যে আপনার বিশ্বাস হবে আমি জানতাম, দেখতে চেয়েছিলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। কিন্তু এই ছিল আপনার মনে আমার ভালোবাসা? একবারও কি এটা চিন্তা করেছেন যে মেয়েটা কয়েকদিন হলো গ্রাম থেকে এসেছে, কাউকে আজ পর্যন্ত ভালো করে চিনেই না, সে কিভাবে এই কাজ করবে? আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। এখন আমি বলতে পারি আপনি আমাকে ভালোবাসেন না। জানেন, আমরা গ্রাম অঞ্চলের মেয়ে, আমার বাবা মা আমাকে কখনোই মিথ্যা কথা বলতে শিখায় নাই। কিভাবে মানুষকে ভালোবাসতে হয় তাই শিখাইছে। কারোর সাথে আমি কখনো খারাপ ব্যবহার করেছি দেখেছেন? অনেক ভালোবাসতাম আমি আপনাকে, কিন্তু আপনি সব নষ্ট করে দিলেন। সামান্য একটা পরীক্ষায় জিততে পারলেন না। সময়ের কথা শুনে আমার এখন কান্না করতে ইচ্ছে করছে। আসলেই আমি সত্যি একটি বোকা, নইলে ওর পক্ষে এসব করা সম্ভব না যে, সেটা আমি আন্দাজ করতে পারছিলাম। কিন্তু আমার মনে নাই তখন। জান, অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আমার মনে হয় কি জান, আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। সুমাইয়া কান্না করতে করতে নিচে যাচ্ছে। প্লিজ সুমাইয়া, দাঁড়াও, মানছি আমি ভুল করেছি, তাই বলে এত বড় শাস্তি আমাকে দিও না প্লিজ। তোমাকে ছাড়া সত্যিই আমি বাঁচতে পারবো না। কিন্তু সুমাইয়া আমার কোনো কথা না শুনে চলে গেল মন খারাপ করে। আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। একে একে আম্মুকে সব বলে ফেললাম। আম্মু চলো তো, আমার ভাই এভাবে কান্না করবে আমি তা হতে দিব না। ওর বিয়ে নিয়ে কথা বলবো এখানেই। কিন্তু তোর বাবা তো সামনে মাসে আসবে, আমার বাবা বিদেশে থাকে। আরে চলো তো। আম্মু আমাকে বুঝিয়ে চলে গেল। আমি রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু এসে বলল ওরা নাকি এই বিষয়ে চিন্তা করে দেখবে। আমি রাতে কিছু খাই নাই, রাগে বললাম একটা সামান্য বিয়ে তোমরা ঠিক করতে পারো নাই? সকালে আপু আমাকে বলল দরজা খুলতে, কিন্তু আমি চুপ করে শুয়ে আছি। আজকে আমার ভুলের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে চলেছি। কিছুক্ষণ পর হঠাৎ সময়ের আওয়াজ শুনলাম। লাদেন দরজা খোলো বলছি। আমি সুমাইয়ার কণ্ঠ শুনে দরজা খুলে আবার শুয়ে পড়লাম। সুমাইয়া দরজা লাগিয়ে আমার কাছে এসে বলল, এমন ভুল আর জীবনে করবা বলো? বেঁচে থাকতে তোমাকে নিয়ে আমি আর সন্দেহ করব না। রাতে নাকি কিছু খাও নাই, তো কী করব?
তোমাকে তো অনেক ভালোবাসি, তুমি তো আমার কথা শোনো না। মানছি আমি ভুল করেছি, তাই বলে এভাবে আমাকে শাস্তি দিবে? না, এখন আমি খাইয়ে দিচ্ছি, খাও। তাহলে ওই সময় আম্মু আর আপু তোমাদের বাড়িতে গেছিল, তুমি না করলে কেন? আরে গাধা, তোমার বাবা বাড়িতে আছে, আগে উনি আসুক, তারপর আমাদের বিয়ে নিয়ে কথা হবে। আমাকে মাপ করে দাও, সত্যি আমি অনেক বড় ভুল করেছি, যেটার মাপ পাওয়ার মতো মুখ নাই আমার। এই কি বলছো? জান, না তোমাকে আমি কতটা ভালোবাসি, খুব ভালোবাসি প্রিয়। তোমাকে যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। বিশ্বাস করো, তোমাকে আমি আর কখনো ভুল বুঝবো না। তুমি শুধু আমার পাশে থাকবে, কথা দাও। দিলাম। অনেক ভালোবাসি আমিও তোমাকে প্রিয়। এভাবে আমাদের ভালোবাসা চলতে লাগলো। বন্ধুরা, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। ধন্যবাদ সবাইকে।